এই 5 নম্বর প্র্যাকটিস সেটে বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক ছিল, আমরা সেগুলো আজকে সমাধান করব। ঠিক আছে, কোনো চ্যাপ্টারের ক্লাস করছি না আজ। চলো, প্রথম প্রশ্ন। দেখো, একটা প্রশ্ন এরকম দেওয়া হয়েছিল যে একটি আয়তঘনকের ঘরের দৈর্ঘ্য, প্রস্থ এবং আয়তন বলা আছে 8, 6 এবং 192 ঘনমিটার। 4 দেওয়ালের ক্ষেত্রফল কত? তো তোমরা যে জানো তা বলো যে একটা আয়তঘনক যদি থাকে এর আয়তনের ফর্মুলা কি, মানে আয়তন কিভাবে বের করতে হয়? ওটা তো ঘনক হয়ে গেল। আয়ত ঘনক যদি হয়, এ ইন্টু বি ইন্টু সি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাই না? দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা গুণ করলে, তো দৈর্ঘ্য বলা আছে 8 ইন্টু প্রস্থ বলা আছে 6, উচ্চতা আমার জানা নেই, ধরবো এইচ। এই তিনটে গুণ করলে আয়তন হয়, আর এই আয়তনটা বলা আছে কত? 192। বাস, এখান থেকে আমরা এইচ এর মান পেয়ে যাবো। প্রথমে 8 দিয়ে যদি এটা কেটে দাও তাহলে 8 2 16, 8 4 32, 6 দিয়ে যদি এই দিকটা কাটো তুমি 4 পাচ্ছ, তার মানে উচ্চতা হচ্ছে 4। এখন কোনো একটা ঘরের দৈর্ঘ্য আমার জানা আছে, প্রস্থ আমার জানা আছে, উচ্চতা আমার জানা আছে, 4 দেওয়ালের ক্ষেত্রফল কি হবে? চার ভেতর দিকে যে 4টি দেওয়াল আছে, 4 দেওয়ালের ক্ষেত্রফলের ফর্মুলা কি? না, 4 দেওয়ালের ফর্মুলা হচ্ছে 2 ইন্টু, একটা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ গুণ, সরি দৈর্ঘ্য আর উচ্চতা গুণ, দৈর্ঘ্য আর উচ্চতা একবার গুণ, প্লাস প্রস্থ আর উচ্চতা গুণ। ঠিক আছে, উচ্চতা দুজনের সঙ্গেই গুণ হবে, একবার দৈর্ঘ্যের সঙ্গে একবার প্রস্থের সঙ্গে। ঠিক আছে, তাহলে আমরা 4 দেওয়ালের ক্ষেত্রফল পেয়ে যাই। তাহলে আমরা কি পাবো? 2 ইন্টু, এটা হবে 32 প্লাস 24, অর্থাৎ 2 ইন্টু এই দুটি যোগ, এই দুটি যোগ করলে কত হচ্ছে? 56, তার মানে হচ্ছে 112। এই হচ্ছে 4 দেওয়ালের ক্ষেত্রফল। অ্যান্সার হবে অপশন এ। তোমরা বাড়িতে চেষ্টা করেছো অঙ্কগুলো? 112 এসেছিল তো? ওকে, নেক্সট একটা কমন কোশ্চেন আছে যে একটি পাত্রে 20 লিটার দুধ আছে, দুধ থেকে 2 লিটার তুলে সমপরিমাণ জল ঢালা হলো, এই প্রক্রিয়া 3 বার করা হলো, তাহলে দুধের পরিমাণ কত? দেখো, 20 লিটার থেকে যদি 2 লিটার তুলে নাও তাহলে থাকে 18 লিটার। এই 18 কয়বার হবে? 3 বার যেহেতু করা হয়েছে প্রক্রিয়াটা, তো 3 বার হবে। 18 3 বার উপরে গুণ হয়, আর নিচে টোটাল হয়। টোটাল কত? 20। এই 20টা কয়বার হবে? একবার কম। 3 বার আছে তো 2 বার হবে, 2 বার 20 ইন্টু 20 হয়। ঠিক আছে, নিয়ম জানা আছে তোমাদের এটা? উপরে যতবার বলবে ততবার ওই 2 কমিয়ে, আর নিচে টোটাল হয় কিন্তু কম হবে। ঠিক আছে, বাস এইটুকু কাজ করলেই অ্যান্সার। দেখো, এই 2, এটা 10, 2 দিয়ে কাটলে তুমি 10 পাবে, এটা 2 দিয়ে কাটলে তুমি 9 পাবে, এটা 2 দিয়ে কাটলে তুমি 10 পাচ্ছ, এটা 2 দিয়ে কাটলে তুমি 9 পাচ্ছ। নিচে 10 রেখে দিলাম কেন? দশমিক সরবে বলে। এখন কি হবে? 9 আর 18 গুণ করে দাও, 18 9 কত হয়? 162 ইন্টু আর একটা 9 আছে, আর নিচে হচ্ছে 100। এবার লাস্ট 9 দিয়ে গুণ করে দাও, 9 দিয়ে 18 8, হাতে 1 থাকবে, 9 6 54, আর 1 55 5, হাতে 5 থাকবে, 9 1 5 14, আর নিচে 100 ছিল, 2 ঘর দশমিক সরে আসবে, তার মানে 14.58। এটা হবে অ্যান্সার, অপশন এ হবে উত্তর। ক্লিয়ার সবার? ওকে, একটা প্রশ্ন ছিল যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে দুই দ্বিগুণ করলে সংখ্যাটি 12, 18, 21 এবং এ দ্বারা বিভাজ্য হবে। দেখো, বলো তো, এই যে 12, 18, 21 আর 30 দ্বারা যেটা বিভাজ্য হয় সেটা কি? সেটা হচ্ছে এলসিএম, লসাগু। কিন্তু লসাগুটা কি আমরা সরাসরি পাবো? না, আমাদেরকে যে সংখ্যাটা বের করতে হবে সেটা দ্বিগুণ করলে তবে এলসিএম পাই, তাই না? দ্বিগুণ করলে তবেই এলসিএমটা হচ্ছে, তার মানে সংখ্যাটা বের করতে গেলে 2 দিয়ে ভাগ করতে হবে এলসিএম কে। ওকে, এলসিএম কে 2 দিয়ে ভাগ করতে হবে। তো এখানে আমরা যদি 12, 18, 21 এবং 30 এর লসাগু বের করার চেষ্টা করি, প্রথমত 3 দিয়ে দাও, এখানে 4 আসবে, এটা 6 আসবে, এটা 7 আসবে, এটা 10 আসবে। 2 দিয়ে যাবে, তো এটা 2 আসবে, এটা 3 আসবে, এটা 7 আসবে, এটা 5, আর যাচ্ছে না। ঠিক আছে, তো করে নাও, 3 2 6, 6 2 12, 12 3 14, 12, 12 5 60,
6 3 18 180, 180 কে 7 দিয়ে গুণ, 180 ইন্টু 7 কত হবে? কত হবে? 126 শূন্য 1260 হচ্ছে। তাহলে এলসিএম আমরা কি পাচ্ছি? যদি সবগুলো গুণ করে আমরা 1260 পাচ্ছি। তো দ্বিগুণ করলে এটা দিয়ে ভাগ করা যায়, মানে 1260টা দ্বিগুণ হয়ে আছে। তাহলে সংখ্যাটা কত? সংখ্যাটা কত? তাহলে সংখ্যাটা হবে 2 ভাগ হয়ে যাবে। সংখ্যাটা 1260কে 2 দিয়ে ভাগ করলে 630, তাই না? 630কে দ্বিগুণ করলে তবেই তো ভাগ করা যাবে সবগুলো দিয়ে। 630কে দ্বিগুণ করলে তবেই তো 1260। কারো কোনো কনফিউশন আছে? রাম কিছু পরিমাণ টাকা একটি কোম্পানিতে 4 বছরের জন্য 12% সুদে আর একই পরিমাণ টাকা 5 বছরের জন্য 15% সুদে রাখেন। সরল সুদের পার্থক্য হচ্ছে 1350। কত টাকা জমা রেখেছিলেন? আচ্ছা, একটা কথা বলো আমাকে, টাকাটা তো একই দুজনের ক্ষেত্রেই। এবার এই যে 12% সুদ পাই, তার মানে 1 বছরে 12% পাই। তাহলে 4 বছরে কত পাবে? 4 বছরে পাবে একজন 48%। 12 4 48%। আবার একই টাকার উপরে এখানে 15% পাচ্ছে, 1 বছরে 15। তাহলে 5 বছরে কত পাবে? 5 বছরে পাবে 75। তাহলে বলো তো এই দুটির পার্থক্য কত? এই দুটির পার্থক্য হচ্ছে তোমার 27%। এটাই তো বলা আছে 1350, তাই না? দুজনের মধ্যে যে সুদের পার্থক্য সেটাই তো হবে 1350। তো 27% হচ্ছে 1350। 1%টা কত হবে? 1350কে 27 দিয়ে ভাগ। আর 100%টা কত? আসল বের করা মানে 100% বের করা, 100 দিয়ে গুণ। ব্যাস এটুকু করলেই অ্যান্সার পাই। 27 5 135, মানে এটা 50 পাবো। 50 আর 100 গুণ করলে 5000। ব্যাস এটাই হবে উত্তর। কারো কোনো ডাউট? এ এবং বি দুজন অংশীদার যারা 4 এবং 3 অনুপাতে ব্যবসায় মূলধন বিনিয়োগ করে। এ 6 মাস পর ব্যবসা ছেড়ে দেয়। ব্যবসাতে 2-3 অনুপাতে লাভ হলে বি এর টাকাটা কত মাসের জন্য খেটেছিল? দেখো, যদি আমরা লাভ্যাংশের অনুপাত দেখি সেটা হচ্ছে 2-3। আর লাভের অনুপাত আমরা কি পাই? লাভ মানে হচ্ছে তোমার মূলধন ইন্টু সময় সমান হচ্ছে লাভ। তো এ আর বি এর ক্ষেত্রে যদি দেখো, এ এর মূলধন হচ্ছে 4 আর বি এর মূলধন হচ্ছে 3। এর সময় হচ্ছে 6, কিন্তু বি এর সময় আমার জানা নেই। তো বি এর সময় ধরে নাও x বছর। এই দুটির যদি অনুপাত করো তো সেটা কত হবে? সেটা হবে 2:3, তাই না? আচ্ছা, এক জায়গায় খেয়াল করো, এই যে এ পক্ষে 3, এটা তো অনুপাত। অনুপাত মানে তো কাটা যায়, অনুপাত মানে তো ভগ্নাংশ, কাটা যায়। এ পক্ষে 3 দিয়ে এ পক্ষে 6 কাটলে তুমি 2 পাবে, ঠিক? তার মানে এটা হচ্ছে 8 আর এটা হচ্ছে x। এবার বলো 2 এর মান যদি 8 হয় তাহলে x এর মান কত? 3 এর মান কত? 2 মানে যদি 8 হয় তাহলে 3 মানে হবে 12। তার মানে এর টাকাটা 12 মাস কেটেছে। অ্যান্সার হবে অপশন ডি। সহজ। অনুপাত থাকলে এভাবে করতে পারো, না করলে তুমি নর্মালিও করতে পারো, এমন কোনো যে সমস্যা তা নাই। ঠিক আছে, এটা কি হবে? এটা হবে 4x6 অনুপাত বি এরটা কত হবে? বি এরটা হবে 3x, তাই না? 3 আর x গুণ হবে। এটা সমান সমান কি? এটা সমান সমান হচ্ছে 2:3। এটাই তো লাভের অনুপাত, তো এটাও তো লাভের অনুপাত। তো এখানে আমরা বলতে পারি কত? 24/3x সমান সমান 2/3। কেটে যাবে ভাই। এই দেখো, এই 2 দিয়ে এই 24 কেটে দাও, 12। এই নিচের 3-এর সঙ্গে এই নিচের 3 কাটবে। তো 12/x সমান সমান এদিকে কিছু নেই, মানে 1। তাহলে x এর ভ্যালু হবে কত? 12, তাই না? উপর নিচে যদি কোনাকুনি গুণ করো তো x আর এদিকে 12 আসবে। কিন্তু এত তো করবে কেন? আমার সহজে কেটে যাচ্ছে, আগের নিয়মটাই করবে। একজন মালি সমসংখ্যক গাছ প্রতি সারিতে রোপণ করতে হবে। তিনি যদি 6 8 10 এবং 12 সারিতে রোপণ করেন তাহলে 5টি গাছ পড়ে থাকে। দেখো, লসাগু গসাগুতে তোমরা যে টাইপ ওয়াইজ সেখানে শিখেছো, এই 5 পড়ে আছে, মানে এত এত দিয়ে ভাগ করার পরও 5 পড়ে আছে, মানে লসাগু বের করে 5 যোগ করতে হয়।
নিয়ম তো তাই বলছে। নিয়ম বলছে এইগুলো এগুলো যদি সারি হয়ে থাকে বা সংখ্যা হয়ে থাকে সেগুলো লসাগু বের করো। 5 যেহেতু এক্সট্রা থাকে তো 5 যোগ করে দেবো। এটা হবে আমাদের অ্যান্সার। এতগুলি গাছ আছে। ঠিক আছে, এই শর্ত পরে আসছি। তাহলে 6, 8, 10, 12 এর লসাগু কত হবে? 60? না 60 না, 120। ঠিক আছে, আমি এলসিএমটা করছি না। এলসিএম হবে 120। তাহলে আমাদের অ্যান্সার হওয়া উচিত 120 প্লাস 5 অর্থাৎ 125। কিন্তু এটা অ্যান্সার নয়। কেন নয়? কারণ একটা শর্ত দেওয়া আছে। 13টি গাছ সারিতে গাছ রোপণ করেন তাহলে কোনো গাছ বাকি থাকে না। মানে সংখ্যাটা এমন হবে যেটাকে 13 দিয়ে ভাগ করা যায়। বুঝতে পারলে? 125কে 13 দিয়ে ভাগ করা যায় না। সংখ্যাটা এমন হতে হবে যেন 13 দিয়ে ভাগ করা যায়, কারণ 13 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। ঠিক আছে, কোনো গাছ পড়ে থাকে না মানে ভাগশেষ থাকে না। তো করবোটা কি? দেখো অপশনে সব 700, 750 এর কাছাকাছি আছে। তো একে যদি 6 দিয়ে গুণ করো, লসাগুকে 6 দিয়ে গুণ করতে হবে আর 5 যোগ করতে হবে। ঠিক আছে, মানে কাছাকাছি যদি পেতে চাও, 120 আছে, 6 দিয়ে গুণ করলে কাছাকাছি যাচ্ছে না, অপশনের কাছাকাছি। তো লসাগু 120, একে ওই 6, 8, 10, 12 দিয়ে ভাগ করলে 5 ভাগশেষ থাকে, তো এর গুণ করলেও ভাগ করা যাবে। লসাগু মানেই হচ্ছে সব থেকে ছোট এক সংখ্যা যেটা 6, 8 এবং 10, 12 দিয়ে ভাগ করা যায়। এটা ছোট সংখ্যা। এর থেকে বড় অনেক আছে, তাই না? 120 দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ, এই সবগুলোই ভাগ করা যায়। আর প্লাস 5, তাহলে কত আসছে? এটা 12, 6, 72, 720 তার মানে হচ্ছে কত? 725। 725কে কি 13 দিয়ে ভাগ করা যায়? হ্যাঁ, অপশনের দিকে যাচ্ছ। আসছে। তো এটাকে 13 দিয়ে ভাগ করা যায়। 13, 13, 5, 65, 65, 7, 50, 13 দিয়ে ভাগ করা যায় না, হবে না। তাহলে একটু বাড়াতে হবে। তাহলে 120কে 7 দিয়ে গুণ, তারপর 5 যোগ। 12 7 84, তার মানে হচ্ছে 840 প্লাস 5, তাহলে আমরা পাবো 845। একে 13 দিয়ে ভাগ করা যায়। 13 13 6 78, থাকছে 6 65, 13 5 65, এটাকে 13 দিয়ে ভাগ করা যায়। তো এটাই আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, ক্লিয়ার সবার? কারো কোনো ডাউট আছে? জিজ্ঞেস করো, তাড়াতাড়ি জিজ্ঞেস করো। নেই। নেক্সট। অপশন ধরে করতে আমি চাইছি না, কারণ এই অপশনটা প্রথমে না থাকতেও পারে, এটা সবার শেষে থাকতে পারে। ঠিক আছে, 845। এবার খেয়াল করো, এটাকে তো ভাগ করা যায় 13 দিয়ে। হ্যাঁ, শুনতে পাচ্ছি। এটা 13 দিয়ে ভাগ করা যায়, অনেকে এটা তাহলে অ্যান্সার করে চলে আসবেন। তাহলে তাহলে বলবা কেন বুঝতে পারলে না? কোথায় বুঝতে পারোনি বলো? কে বললো 13 ধরে অপশন টেস্ট করলে হয়ে যাবে? কথাটা তোমরা বোঝার চেষ্টা করছো না। ঠিক আছে, আমি অপশন দিচ্ছি। ঠিক আছে, আমি অপশন দিচ্ছি। একটা দেওয়া আছে 650, অপশন বি দাও। একটা দেওয়া আছে তোমার 780। ঠিক আছে, অপশন 3 দেওয়া আছে ধরো 390, আর অপশন 4-এ দেওয়া আছে তোমার 845। এবার বলো। হ্যাঁ, আমি যে অপশন গুলো দিয়েছি সেরকম দেবে না। অপশনে ওর জন্যই আমি কম যাই। বুঝলে, ওরাও তো একটু মেহনত করবে। ওরাও তো এরকম অপশন দেওয়ার চেষ্টা করবে। তখন কি করবে? এটাও তো 13 দিয়ে যায়, এটাও 13 দিয়ে যায়, এটাও 13 দিয়ে যায়, এটাও 13 দিয়ে যায়। হ্যাঁ, তো সেরকমও অপশন থাকবে যেখানে শেষ 13 দিয়ে যায়, শেষে 5 আছে। 13 দিয়ে যায়, শেষে 5 আছে, এরকমও অপশন থাকতে পারে, না থাকার তো কিছু নয়। হ্যাঁ কি না? আমি বলছি না যে অপশনের দিকে যাবে না। ঠিক আছে, এই ধরনের অপশন থাকলে অবশ্যই তুমি অপশনের দিকে যাবে।
কিন্তু দেখবে ওরাও একটু চালাক, ওরাও একটু তোমাকে কষ্ট করাবে। ঠিক আছে, আমি যেমন সহজ দিয়েছি অতটা সহজ তারা না দিতেও পারে। এবার প্রথম থেকে এখন থেকে যদি অপশনের দিকে যেতে শুরু করে দাও না, তাহলে মুশকিল আছে। তুমি সমস্ত অঙ্ক অপশনের দিকে যাওয়া তখন তোমাদেরই প্রবলেম হবে, বাকিটা তোমার ইচ্ছা। ঠিক আছে, এবার ব্যাপার হচ্ছে এই অঙ্কটি পড়ে কেউ যদি এটা বুঝতে না পারো যে লসাগু বের করে 5টি গাছ পড়ে থাকছে মানে 5 যোগ করতে হবে, তাহলে তাকে লসাগু চ্যাপ্টার খুব ভালো করে করতে হবে। কেউ যদি এই অঙ্কটি পড়ে এটা না বুঝতে পারো যে 5টি গাছ পড়ে থাকলো আবার 13 দিয়ে ভাগ করলে কোনো গাছ পড়ে থাকে না, তার মানে সোজা বাংলা ভাষাতে এরকম বলেছে, একটা সংখ্যাকে 6, 8, 10 দিয়ে ভাগ করলে 5 ভাগশেষ থাকে, কিন্তু 13 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। এই হচ্ছে অঙ্ক। তাকে এই গাছ রোপণ এসব করে করেছে তাই। ঠিক আছে, তো 6, 8, 10 এর লসাগু বের করবে, 5 যোগ করবে। সেটা যদি অপশনে না থাকে তো লসাগুর গুণিতক নিতে হয়। লসাগুকে 2 দিয়ে, 3 দিয়ে, 4 দিয়ে এইভাবে গুণ করতে করতে যেতে হয়, আর 5 যোগ করতে করতে যেতে হয়, দিয়ে যেটার সঙ্গে মিলবে সেটাই অ্যান্সার। চলো নেক্সট। একজন ব্যক্তি তার সাধারণ ব্যাগের 4/5 ভাগ বেগে হাঁটলে অফিস পৌঁছাতে গতানুগতিক সময় থেকে 50 মিনিট দেরিতে পৌঁছায়। অফিসে পৌঁছাতে তার গতানুগতিক কত সময় লাগে, মানে সঠিক সময়টা কত। ঠিক আছে, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেহেতু এখন বেগ 5 ভাগের মধ্যে 4 ভাগ, তো অবশ্যই 4 ভাগ যদি বেগ হয় তো আগে যে সময় লাগতো তার থেকে এখন বেশি সময় লাগবে, এখন 50 মিনিট বেশি লাগে, দেরিতে পৌঁছায় মানে বেশি লাগে। তো 4 ভাগে গেলে 50 মিনিট লাগে, 5 ভাগ গেলে কত লাগবে? 5 ভাগ গেলে কত লাগবে তার ছোট্ট নিয়ম হচ্ছে, এই উপরের সঙ্গে 50 গুণ হয়, 50 ইন্টু 4, আর নিচে এই গতিবেগের গতিবেগের পার্থক্য, আগে 5 ভাগ ছিল এখন 4 ভাগ, তাহলে পার্থক্য হচ্ছে 1 ভাগের 1 নিচে, বাস এটুকু করলেই অ্যান্সার পাই, মানে 200 মিনিট। 200 মিনিটকে বলতে পারি আমরা 3 ঘন্টা 20 মিনিট। এটাই উত্তর, অ্যান্সার হবে অপশন সি। কারো অসুবিধা বুঝতে? নেক্সট, দুটি সংখ্যার সমষ্টি দেওয়া আছে 240, যদি বৃহত্তর সংখ্যাটির দ্বিগুণ ক্ষুদ্রতম সংখ্যাটি 3 গুণ অপেক্ষা 30 বেশি হয়, তাহলে বড় সংখ্যাটি কত? দেখো অপশনের দিকে যদি যাও, বড় সংখ্যা চেয়েছে 140-এর অর্ধেক কত? এই 240-এর অর্ধেক হচ্ছে 120, মানে সংখ্যাটা 120-র বেশি হতে হবে, তবেই তো বড় সংখ্যা। 120 থেকে ছোট হলে সেটা ছোট সংখ্যার মধ্যে চলে আসবে, মানে এই অপশন দুটি হবেই না। ঠিক আছে, এবার দুটো অপশনের মধ্যে একটা চেক করলেই হয়ে যাবে। 130 যদি বড় সংখ্যাটা 130 হয়, তাহলে ছোট সংখ্যাটা হবে 110, টোটাল 240। এবার এর দ্বিগুণ বলেছে, এর দ্বিগুণ কত হবে? 260। এর 3 গুণ বলেছে কত হবে? 330। এই দুটোর মধ্যে পার্থক্য কত হবে? পার্থক্য 30, ঠিক আছে, 30ই পার্থক্য আসছে, মিলে যাচ্ছে। না সরি, 330 আর 260 অনেক সরি 30 পার্থক্য না, কত পার্থক্য আছে? 70 পার্থক্য আছে, তার মানে এটা নয়, তাহলে অপশন ডি হচ্ছে উত্তর। ঠিক আছে, অপশন ডিটা একবার করে দিচ্ছি, আমি নর্মালি করবো এমনি বলছি তাই। এটা দেখো অপশন ডি, বড় সংখ্যাটা যদি 150 হয় তো ছোট সংখ্যাটা হবে 90, টোটাল 240। এটা দ্বিগুণ করো 300, আর এটা 3 গুণ করো 270, দুজনের মধ্যে পার্থক্য 30। এটাই বলা আছে, 30 বেশি হবে প্রথমটা। অপশন ডি আমাদের উত্তর। এবার এভাবে তো করবো না, নর্মালি বোঝো। ধরো ধরো যে বড় সংখ্যাটা হচ্ছে, বা ছোট সংখ্যাটা বড় সংখ্যায়, বড় সংখ্যা এক্স, তাহলে ছোট সংখ্যাটা হবে 240 থেকে এক্স বিয়োগ, বড় সংখ্যাটা বাদ দিলেই তো ছোট সংখ্যা। এর নিয়ম বলছে কি, এটা দ্বিগুণ মানে 2x, আর এটা 3 গুণ, এটাকে 3 গুণ করলে কত হবে? 3 গুণ করলে 24 3 72, 720 মাইনাস 3x, এটা হবে। এবার বলছে এইটা তবুও বেশি আছে, প্রথমটা তবুও 30 বেশি। এবার যদি এটা বিয়োগ চিহ্ন বসাও, তো এটা প্লাস ছিল মাইনাস হয়ে গেলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। ব্র্যাকেট দিলে ঠিক আছে, কিন্তু ব্র্যাকেট যদি না দাও তো প্রথমটা মাইনাস হবে, দ্বিতীয়টা প্লাস হয়ে যাবে বিয়োগ চিহ্ন বসালে। এই দুটির মধ্যে পার্থক্য হচ্ছে 30-এ, এইটাই চেয়েছে। তাহলে 30 আর এই 2 যোগ করলে 5x সমান সমান 720, এদিকে আনো প্লাস হয়ে যাবে, তো 750 হয়ে যাবে। 5 দিয়ে কেটে দাও তো x এর ভ্যালু তুমি পেয়ে যাবে 150। অ্যান্সার হবে অপশন ডি। কারো বুঝতে অসুবিধা?
2 মিটার, 1.5 মিটার এবং 1 মিটার উচ্চতা বিশিষ্ট একটা বাক্সে কতগুলি সমান মাপের কৌটো রাখা যাবে যাতে প্রতিটির দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 20, 10 এবং 1.5 সেমি। ব্যাপার হচ্ছে যদি কৌটো রাখা যায় একটা বাক্সের মধ্যে, যে জলটা ধরে সে জলটা কি ক্ষেত্রফল না আয়তন? আয়তন সেটা, তাই না? তো যে বাক্সগুলো রাখা যাবে সেটা তো আয়তন। তো বড় আয়তনকে ছোট আয়তন দিয়ে ভাগ করে দিলে তো অ্যান্সার। বড় আয়তন মানে বড়টার যে আয়তন তাকে ছোটটার আয়তন দিয়ে ভাগ করলেই তোমরা অ্যান্সার পাবে, তাই তো? এটাই তো নিয়ম। কতগুলো টুকরো রাখা যাবে, তো বড়টার আয়তন কত? এবার দেখো ইউনিট আলাদা আছে, একটা মিটার আছে, একটা সেমিতে আছে। সব মিটার করে সেমি করে নাও। এটা 200 সেমি হবে দৈর্ঘ্য, এটা 150 সেমি হবে, এটা 100 সেমি হবে। তো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করে দাও, এটা বড়টার আয়তন। আর এর 20 সেমি, 10 সেমি আর 1.5 সেমি গুণ করে দাও, এরও আয়তন। তো বড় থেকে ছোট আয়তন ভাগ করলে কতটি সেটা পাওয়া যায়। এটা 1.5 ছিল, দশমিক তুলে দিলে একটা শূন্য চলে আসবে এক্সট্রা। ঠিক আছে, দশমিক তুলে দিলে, এখানে দশমিক আছে, দশমিক তুলে দিলে একটা শূন্য চলে আসবে। কাটাকাটি করো, অ্যান্সার পাবে। দেখো 10 আর 20 200, এই 200 কেটে যাবে। 15 দিয়ে 150 কাটলে তুমি 10 পাচ্ছ। 1000 আর 10 তার মানে 10,000। এটাই উত্তর। ক্লিয়ার সবার? হ্যাঁ, অবশ্যই। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, যদি কর্ণের দৈর্ঘ্য এটা হয় তাহলে পরিসীমা কত? দেখো পরিসীমা যদি বের করতে হয় তাহলে আমাকে দৈর্ঘ্য প্রস্থ তো বের করতে হবে, তাই না? দৈর্ঘ্য আর প্রস্থ চাই। তো দৈর্ঘ্য বলেছে 3 গুণ প্রস্থের থেকে, প্রস্থ 1 গুণ হলে দৈর্ঘ্য 3 গুণ। এবার পিথাগোরাস কি বলছে? পিথাগোরাস বলছে যে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার, তাই না? তো এটা হবে 9x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান 8 স্কোয়ার করলে 64 আর রুট 10 স্কোয়ার করলে 10 হয়। এটাও তো 10x স্কোয়ার হচ্ছে, 10x স্কোয়ার সমান সমান 64 ইন্টু 10। দুই পক্ষের 10 তো কেটে যাবে, এক্স স্কোয়ার 64, এক্স এর ভ্যালু 8, তাহলে এটা হবে 24 আর এটা হচ্ছে 8। এই দুটি যোগ করে 2 দিয়ে গুণ করলে পরিসীমা। পরিসীমার ফর্মুলা কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য প্রস্থ যোগ করলে কত হচ্ছে? 32, তার মানে টোটাল হবে 64। অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার? 16,409 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ? বিয়োগ করার কথা যদি বলে তো নর্মাল ভাগের মতোই হবে, মানে ভাগশেষ বের করবে, শুধু শুধু ভাগশেষটা বের করবে। ঠিক আছে, যোগ করার কথা বললে এক ঘর বেশি নিতে হয়, কিন্তু বিয়োগ করার কথা বললে জাস্ট ভাগশেষ বের করতে হয়। তো 16,409 আছে, ডান দিক থেকে দুটি করে ঘর নিয়ে নাও, এক রয়েছে লাস্টে, তো এক এককে এক, বিয়োগ করলে 64 নামবে। এদিকে এক, এদিকে কি হয়ে যাবে? ডাবল হয়ে যায় 2। কত বসালে এর মধ্যে থাকবে? 64 মধ্যে 3 বসালে 69 হয়ে যাচ্ছে, তো 2 বসাও। 2 বসালে কি হবে? 22 হলে 44, তার মানে পড়ে থাকবে কত? 20। এবার লাস্ট 09 নামবে। এবার এদিকে 12 হয়েছিল, এদিকে দুইটা ওখানে বসেছিল 12, তো এদিকে হয়ে গেলে 24। কত বসালে 20 কাছাকাছি যাবে? 8। 8 মনে হচ্ছে আমার, না হতেও পারে, ঠিক আছে। 8 বসিয়ে দেখি, 8 আর 64, 4 হাতে 64, 4 হাতে 6 থাকে, 8 4 32 আর 6 38, 8 4 8 2 16 আর 3 19, এটাই আসছে কাছাকাছি একদম 1984। তো 8 দিয়ে দাও, তাহলে কত হবে? 1984। তাহলে এদিকে 16 আর ওদিকে 9, তার মানে 25, তার মানে 25 এক্সট্রা থাকছে, তাহলে 25 বিয়োগ করতে হবে আমাকে, তাই না? 25 যদি বাদ দিয়ে দিতাম তাহলে মিলে যেত। উপরটা 25 বেশি আছে, নিচেরটা 25 কম আছে, তো উপরটা থেকে 25 যদি বিয়োগ করে দিতাম তাহলে মিলে যেত। আমাদের অ্যান্সার হবে অপশন সি। শুধু ভাগশেষ বের করার ব্যাপার। এটাই যদি বলতো যোগ করলে কত, যোগ করলে যদি বলতো তো সেম প্রসেস হতো, ঠিক আছে। যদি যোগ করার কথা বলতো তাহলে কি করতাম? 2 ঘর নিতাম। এবার 1 দিয়ে 1 যাবে, 64 নামবে। 1 এদিকে আসলে 2 হয়ে যায়, 2 বসাবো, 2 বসালে এটা হবে 44, 22 দুগুণে 44 হয়ে যাবে। 44-এর এখানে আমরা 20 পাবো ভাগশেষ, নামবে কত? 09 নামবে। 12 এদিকে আসবে, 24 হয়ে যাবে। এবার
যেহেতু যোগ করার কথা বলেছে তখন আর এক ঘর কম নেবে না, এক ঘর বেশি নেবে, 9 নেবে, 9 দেবে। 9 বসালে কি হবে? 9 9 81, 1 হাতে 8 থাকে, 4 9 36 আর 8 তোমার হবে 44, 44 এ 4 হাতে 4 থাকবে, 9 2 18, 18 22, 22 41 কত বেশি সেটাই হবে আমাদের অ্যান্সার যদি যোগ করার কথা বলে। 2241 থেকে 2009 বিয়োগ করে দাও, তোমার হবে 232 যত সম্ভব। তাহলে এটা তো 25 হলো গো। হ্যাঁ, যোগ করার কথা বললে এক ঘর বেশি নেবে যদি যোগ বলে, কত যোগ করলে যদি বলে তাহলে এক ঘর বেশি নেবে, আর যদি বিয়োগ করার কথা বলে তাহলে এক ঘর কম, মানে ভাগশেষের মতোই। ঠিক আছে, বুঝতে পেরেছ? চলো, একটি বৃত্তাকার বাগানের চারিদিকে একটি বৃত্তাকার রাস্তা রয়েছে। আচ্ছা, সবসময় মনে রেখো, যদি এক কেন্দ্র বৃত্তের, এটা ধরো কেন্দ্র, এক কেন্দ্র বৃত্তের যদি পরিধির পার্থক্য দেয় তাহলে চওড়াটা বের করার নিয়ম কি? পরিধির পার্থক্য যাই দেবে, পরিধির পার্থক্য তাকে সবসময় 7/44 দিয়ে ভাগ করবে, এটাই নিয়ম। ঠিক আছে, যদি একটি এককেন্দ্রীয় বৃত্তের দুটি পরিধির পার্থক্য দেওয়া থাকে তাহলে রাস্তার চওড়া মানে তাদের ব্যাসার্ধের পার্থক্য, এটা মানে তো চওড়া মানে তো ব্যাসার্ধের পার্থক্য, একটা ব্যাসার্ধ এইটুকু আর একটা ব্যাসার্ধ এইটুকু, তাহলে এই পার্থক্য ব্যাসার্ধের পার্থক্যই হচ্ছে চওড়া। তো ব্যাসার্ধের পার্থক্য বের করার নিয়মই হচ্ছে পরিধির পার্থক্যকে 7/44 দিয়ে ভাগ, সরাসরি। তো 44 44 কেটে যাবে, রাস্তার চওড়া হবে 7। অপশন সি। ডিটেলস করার দরকার নেই আশা করছি। বিয়াল্লিশ সিবি ব্যাস বিশিষ্ট বৃত্তাকার তারকে বাকি একটি আয়তক্ষেত্র তৈরি করা হলো, তার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া আছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত। আচ্ছা, ক্ষেত্রফল আর পরিসীমা তো সেম হবে দুজনেরই, কারণ তার তো একই, তার তো একই। তো পরিসীমা যেটা, যদি আমি এই তারটাকে এখানে কেটে দিয়ে সোজা করে দিয়ে একটা আয়তক্ষেত্র তৈরি করি তো পরিসীমা সে একই ঘিরবে। ঠিক আছে, তো পরিসীমা এবং পরিধি একই। এবার ব্যাপারটা বোঝো, এর কত হবে? ব্যাসার্ধ হবে 21, কারণ 42 হচ্ছে ব্যাস, তো ব্যাসার্ধ 21। পরিধি কত? পরিধি হচ্ছে 2 ইন্টু পাই ইন্টু আর, 2 ইন্টু 2 পাই আর, তো এটার সঙ্গে এটা কাটলে আমরা 3 পাই। ঠিক আছে, 44 3 হচ্ছে কত? 132। এটাই হচ্ছে বৃত্তের পরিধি, এটাই হবে আয়তক্ষেত্রের পরিসীমা। এবার বলো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ আমার বলা আছে, এটা এই দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করলে কত হবে? দৈর্ঘ্য প্রস্থ যোগ করলে আমরা কি পাবো? আমরা পাবো অর্ধেক পরিসীমা। ঠিক আছে, 132 মানে কত হবে? 2 ভাগ করলে 66, তাই না? এই দুটি যোগ করলে তো অর্ধেক, তারপর আবার এই দুটি যদি যোগ করো তুমি পুরোটা, তবে তো দেখো কেটে যদি দাও তো এটা অর্ধেক পরিসীমা, এটা অর্ধেক পরিসীমা, মানে দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করলে অর্ধেক পরিসীমা হয়। তাহলে আমরা পাই 11x সমান 66, x এর ভ্যালু হচ্ছে 6, x এর ভ্যালু যদি 6 হয়, একটা 6x ছিল মানে 36 আর একটা 5x ছিল মানে 30, দৈর্ঘ্য প্রস্থ। ক্ষেত্রফল কত হবে? হাজার 80। তাহলে বুঝতে অসুবিধা? হ্যালো, নেক্সট। 110 মিটার লম্বা এবং 50 মিটার চওড়া একটি আয়তকার জমির ভেতরে চারিদিকে 2.5 মিটার চওড়া রাস্তা আছে, প্রতি বর্গ হিসাবে কত খরচ হবে? তো খেয়াল করো, একটা আয়তকার জমি, এর ভেতরের দিকে রাস্তা আছে, ভেতরের দিকে রাস্তা মানে বাহু কত কমবে? ডাবল কমে যায়। দেখো এই বাইরের বাহুটা বলা আছে 110, এবার যদি আমি এইদিকে 2.5 মিটার কমিয়ে দিই, চওড়া তো 2.5 মিটার, এদিকে 2.5 মিটার কমে গেল, এ পাশটা 2.5 মিটার কমে গেল, মোট 5 মিটার কমে যাবে, মানে এই বাহুটা হবে 105। আবার এদিকে বাইরের বাহুটা 65 ছিল, কিন্তু দেখো উপর দিকে 5 মিটার কম, 2.5 মিটার কমবে, নিচের দিকে 2.5 মিটার কমে যাবে, তো
তো এই বাহুটা হয়ে যাবে 60, 5 কমে যাবে। তাহলে রাস্তার ক্ষেত্রফল কি? বড়টা থেকে ছোটটা বিয়োগ। বড়টার ক্ষেত্রফল হবে 110 ইন্টু 65 মাইনাস ছোটটার ক্ষেত্রফল কত হবে? 105 ইন্টু 60। এই তো, হ্যাঁ কি না? তো এর লসাগু করে নাও। 11 আর 65 কত হবে? 11 5 55, 5 থাকে 11 6 66 আর 5 71। তার মানে 7150, 7150। আর এটা 6 দিয়ে গুণ করলে 630 আর 0 6300। এই দুটির বিয়োগ করলে রাস্তার ক্ষেত্রফল, তাই না? তো 7 850 পাবো আমরা, এটা রাস্তার ক্ষেত্রফল। এবার প্রতি বর্গমিটার 80 পয়সা, তাহলে এত বর্গমিটারে কত? আমরা 80 দিয়ে গুণ করব। 80 মানে 0.8 টাকা। 80 পয়সাকে আমরা বলতে পারি 0.8 টাকা। তো 0.8 দিয়ে গুণ করে দাও, আমরা অ্যান্সার পেয়ে যাব। পয়েন্টের জন্য 0 বাদ চলে যাবে। তো 85 আর 8 গুণ করে দাও, কত হবে? 8 5 40, 0 4, 8 8 64 আর 4 68, 680। অ্যান্সার হবে অপশন ডি। ক্যালকুলেশন যত তুমি নিজের মতো করে করতে পারবে তত সহজে পাবে কিন্তু, ঠিক আছে? দেখো আমি দশমিক ছিল এদিকে, এদিকে একটা 0 আছে, তো কেটে যায়। মানে 10 গুণ করলে তো দশমিক ডান দিকে চলে যাবে, মানে 8 পাবো। দশমিক 8-এর জায়গায় 8 পাবো আমরা, তাই না? তো যত তুমি নিজের মতো করে কাটাকুটি করতে পারবে তত সহজ, আর তত সহজভাবে অ্যান্সার পাবে। চলো নেক্সট। 12 জন পুরুষ 16 জন বালক এটি কাজ 5 দিনে, আর 13 জন পুরুষ বা 24 জন 4 দিনে। তাহলে পুরুষ আর বালকের অনুপাত কত? সবসময় মনে রেখো, এতজন এতজন এত দিনে যা বলবে সেটা গুণ করে দেবে, আর কিছু না। 5 দিনে বলেছে, 5 দিনের কাজ 1 দিনে করতে গেলে লোক 5 গুণ করতে হবে। তো এই দুটিকে 5 দিয়ে গুণ করে দাও, মানে 12 জন পুরুষ হয়ে যাবে 60 জন পুরুষ, প্লাস 16 জন হয়ে যাবে 16 5 80 জন বালক। এটা হয়ে যাবে 1 দিনে কাজ করবে এতজন লোক লাগবে। আবার দ্বিতীয়তে বলেছে 13 জন পুরুষ আর 24 জন 4 দিনে করে, তো 1 দিনে করতে গেলে লোক 4 গুণ করতে হবে। তো 13 4 এটা হয়ে যাবে 52 জন পুরুষ, প্লাস 24 4 96 জন বালক। এরাও 1 দিনে পারবে, এরাও 1 দিনে, এরাও 1 দিনে, মানে এই দুটি সমান। 52 এদিকে নিয়ে এসো, তুমি 8 জন পড়ে থাকবে। 80 এদিকে গেলে বিয়োগ হবে, 16 পড়ে থাকবে। তো বুঝতে পারছো, 8 আর 16 কাটলে 2 পাই। তাহলে m ডিভাইডেড বাই b, মানে বালক পুরুষ অনুপাত বালক কি হবে? বালকে 2 গুণ হয়ে আছে, কোনাকুনি, তাহলে উপরে থাকবে। পুরুষের সঙ্গে কিচ্ছু গুণ হয়ে নেই, তার মানে নিচে থাকবে 1। এটাই তো অনুপাত 2:1। বোঝা যাচ্ছে? যারা ধরতে পারছো খুব ভালো কথা, ধরতে না পারলে বলবে। তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম কালকে, তার জন্য। কি ছিল? পুরুষ আর শুনতে পাচ্ছি? হ্যাঁ, যদি বলে, হ্যাঁ, ওখানে আমি দিন বের করেছিলাম আলাদা আলাদা ভাবে, ঠিক আছে? সময়ের অনুপাত বের হয়েছিল। তো যখন ওই অঙ্কে সময়ের অনুপাত বের করবে তখন তখন অনন্য করতে হয়, ঠিক আছে? আর এখানে কিন্তু অনন্য করার তো গল্প নেই। এখানে লোকের সংখ্যার মানে এটা সমান করেছি আমি, ঠিক আছে? কাজটাই সরাসরি সমান করেছি। ওকে, 50 জন লোকের 30 দিনে এত লাগে, তাহলে 35 জন লোকের 50 দিনে কতদিন চলবে? দেখো, এই কত দিন চলবে এটা চেয়েছে, দিন চেয়েছে, তো দিন কোথায় আছে? 30 দিন, 30টাকে প্রথমে লিখো, ইন্টু এরপর দুটো জিনিস আছে, লোক আর কেজি, তাই না? দেখো, লোক বলো, প্রথমে 50 জন আর এখন হচ্ছে 35 জন। আচ্ছা, যদি 35 জন লোক হয় তাহলে দিন বেশি চলবে না কম চলবে খাবার? বেশি চলবে, কারণ এখন লোক কম, লোক কম খাবার বেশি দিন চলে। তো ওই যে বেশিটাও পড়ে যাবে, বেশি দিন চলে। আর 35 নিচে। এবার আর একটা আছে কেজি, বলো তো, 350 কেজি আর 50 কেজি। তো এখন 50 কেজি, আচ্ছা, এখন এখন 50 কেজি আছে,
তাহলে এখন বেশি চলবে না কম দিন চলবে? কম দিন চলবে। অপশন ডি উত্তর দেখতে পাচ্ছ। ঠিক আছে, 50 উপরে যাবে, নিচে 350 আসবে। ঠিক আছে, কাটাকাটি করলে কাটছে না, তো অপশন ডি উত্তর হবে। ঠিক আছে, কনফিউজ হয়ে যাও না, বাকি সবই ঠিকই করা আছে। হ্যাঁ হ্যাঁ, M1 D1 দিয়ে পাবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হবে, অবশ্যই হবে, কেন হবে না? কিন্তু অনেক সময় বসানোতে গোলমাল হয়ে যায়, তার থেকে আমি এভাবে করি, এক লাইনে হয়ে যায়। ঠিক আছে, যদি M1 D1 দিয়ে করতে ভালো লাগে বেশি, তো ওইভাবে করবে, কোনো সমস্যা নেই। চলো নেক্সট, 720 টাকা 5জন স্ত্রীলোক এবং 8জন বালকের মধ্যে এমনও ভাগ করা হলো যেন একজন পুরুষ স্ত্রীলোক এবং বালকের টাকার অনুপাত এটা, তাহলে বালকের কত টাকা? এটা করেছো নিশ্চয়, এটা করতে হবে। বেশ, করে দিচ্ছি। দেখো, ধরো পুরুষ 3 পায়, এই যে অনুপাত দেওয়া আছে, তো পুরুষ 3 পায়, স্ত্রীলোক 2 পায়, বালক 1 পায়। ঠিক আছে, একজন পুরুষ 3, একজন বালক, একজন স্ত্রীলোক 2, আর একজন বালক 1 পায়। আছে 2জন পুরুষ, তো একজন পুরুষ 3, 2জন পুরুষে পাবে 6। আছে 3জন স্ত্রীলোক, একজন 2, তাহলে 5 জনে হবে 10। বালক আছে 8জন, একজন বালক 1, তো 8জন বালকে পাবে 8। যদি এইগুলো যোগ করো তাহলে টোটাল টাকা কত? 24। এই 24-এর মান দেওয়া আছে 720। এই 24-এর মান দেওয়া আছে, এটা টোটাল টাকা, 24 হচ্ছে টোটাল টাকা। এই টাকাটার মান দেওয়া আছে 720, তার মানে 24 মানে হচ্ছে 720। তাহলে একের মান কত? 24 দিয়ে ভাগ করে দাও 30। তো একের মান হবে 30, আর এটাই চেয়েছে একজন বালক কত পাবে। একজন বালক 1 পায়। ঠিক আছে, তো একজন বালক 1 মানে 30 টাকা পাবে। অ্যান্সার হবে অপশন বি। কে যেন 24 বের করেছিল তোমাদের মধ্যে? চলো নেক্সট, যদি হ্যাঁ, সুদ 3 মাস অন্তর দেওয়া হলে বার্ষিক 20% হারে 16,000 টাকার 9 মাসের সুদ কত? জটিল সুদ কত? সুদ চেয়েছে, ওকে। 3 মাস অন্তর অন্তর, 3 মাস মানে 4 বার সুদ পাবে। ওকে, তোমাদেরকে একটা নিয়ম শেখা, ঠিক আছে? তোমরা বক্স মেথডে দেখবে 2 বছর 3 বছর অনেক শিখেছো, 2 বছর 3 বছর অনেকে শিখেছো। আজ তোমাদেরকে 4 বছরটা শেখায়। অনেকে কনফিউজ থাকো 4 বছর হলে কি হবে, কিন্তু অতটা কঠিন জিনিস নয়। প্রথমত আমরা সুদের হারটা দেখে নিই, ঠিক আছে, আর কতবার সুদ পাবে সেটা বের করতে হবে। সুদের হার, রেট অফ ইন্টারেস্ট তোমাকে বের করতে হবে, আর এন এর মান কতবার সুদটা পাবে সেটাও তোমাকে বের করতে হবে। বলতো, বার্ষিক বছরে মানে 12 মাসে যদি 20% সুদ হয়, তাহলে 3 মাসে কত সুদ হবে? 12 মাসে 3 মাসে হবে 5%, তাই না? 3 মাসে 5, 6 মাসে 10, 9 মাসে 15, এইভাবে হবে। প্রত্যেক 3 মাসে 5% 5% করে পাবে। আচ্ছা, টাকাটা যদি 9 মাস খেটে থাকে আমার টাকাটা, তাহলে কতবার আমি সুদ পাবো? 3 মাস 3 মাস পর যদি সুদ পাই, 3 বার পাবো। তাহলে তো 4 বার বের করার দরকার নেই, 3 বারই তো হয়ে যাচ্ছে। 4 বার বের করার দরকার নেই, 3 বারেই হয়ে যাচ্ছে। আমি তো 4 মাস। ওকে, তাহলে সুদের হার আর কতবার পেয়েছি। হ্যাঁ, তো এই যে 16,000 টাকা, এর 5% বসবে প্রথম ঘরে। 16,000-এর 5% কত হবে? মুখে মুখে বলতে পারবে কেউ? 800। 10% হবে 1600, তো 800। এবার এর 5%, প্রথম ঘরের 5% এই ঘরে বসবে, তো 800-র 5% কে বলতে পারবে? 40। আর তার নিচেই হয়ে যাবে ডাবল, সবসময় ডাবল, নিচেই ডাবল হয়। কেন ডাবল হয় জানো? এই যে 80 টাকাটা, এটা এর 40 টাকা, আর এর এই সুদেরও 40 টাকা পাবে। তো ওই দুটি সুদের 40 টাকা 40 টাকা 80 টাকা পাবে। আর এই 40 টাকার সুদ আবার তৃতীয় বছরে এই সুদটার উপরেও সুদ পাবে। তো 40-এর 5% হচ্ছে 2 টাকা। বাস, এই সবগুলো যোগ করে দিলেই সব জটিল সুদ কত হয়। এটা 2400, এটা 120, আর এটা 2, তার মানে 2520, 22, 2522। অ্যান্সার হবে অপশন বি।
ক্লিয়ার সবার? আশি ওই যে প্রথম বছরে 800 টাকা সুদ পেয়েছে, তার উপরে 40 টাকা, আবার দ্বিতীয় বছরে 800 টাকা সুদ পেয়েছে, তারও 40 টাকা। তো এই প্রথম তৃতীয় বছরতে 80 পেয়েছে না, তো আগের 2 বছরে যে 800 সুদ, 1600 সুদ, সেই 1600-র 5% এখানে বসেছে। বুঝতে পারছো ব্যাপারটা? আমি আরেকটু তোমাদেরকে ভেঙে বলি, তাহলে বুঝতে পারবে। ব্যাপার হচ্ছে এই 1600 টাকা যদি সুদ দেখো তুমি, তো প্রথম বছরে 800 টাকা সুদ পাবে, দ্বিতীয় বছরে 1600 টাকা, 800% সুদ 500 টাকা, তৃতীয় বছরেও 1600 টাকার উপর 800 টাকা। এটা হচ্ছে আসলের উপরে সুদ, ঠিক আছে? কিন্তু এই দ্বিতীয় বছরে শুধু 800 টাকা পাবে না, এই যে প্রথম বছরে 800 টাকা পেয়েছিল সুদ, সেটারও তো সুদ পাবে 40 টাকা, ঠিক আছে? আবার এই তৃতীয় বছরে শুধু 800 টাকা সুদ পাবে না, এর আগের 2 বছরে যে সুদ পেয়েছে 800 আর 800, এই 1600, তো এর এর 40 টাকা, এর 40 টাকা, মোট 80 টাকা সুদ পাবে। কিন্তু এখানে কি থেমে যাবে না, দ্বিতীয় বছরে যে 40 টাকা সুদ পেয়েছিল, সে 40 টাকারও সুদ এখানে পাবে 2 টাকা। তো মোট তুমি যদি যোগ করো এই সবগুলো, দেখবে 2522 টাকায় আসছে, ঠিক আছে? তো 80 টাকাটা হচ্ছে প্রথম 2 বছরে যে আসলের উপর সুদ ছিল তার 5%, ঠিক আছে? এটা হবে আসলের উপর 800, প্রথম দুটি সুদের উপর 80 টাকা, আর এই যে এক্সট্রা সুদ, এটা প্রথম বছরে যে সুদ পেয়েছিল 40 টাকা, সেই 40 টাকার উপর আবার সুদ পাবে তুমি তৃতীয় বছরে, ঠিক আছে? জটিল সুদ তো এইভাবে কাউন্ট হয়, হ্যাঁ কি না? কেউ যদি এত ঝামেলা না যেতে চাও, কেউ যদি এত ঝামেলা না যেতে চাও, তাহলে এভাবে করবে। 16,000 টাকা, তা এবার 5% সুদ পাবে, মানে হবে 105/100 ইন্টু 105/100 ইন্টু 105/100, তিনবার সুদ পাবে, তো 3 বার। এবার এটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট পাবে, এটা সুদ আসল। এখান থেকে 16,000 বাদ দিলে তুমি সুদ পাবে। তুমি করো, ঠিক আছে? এটাতে দেখবে এটা কাটাকাটি করলে তোমার 18,500, 18,522 টাকা আসবে। সেখান থেকে 16,000 বিয়োগ করে দাও, 2,522 টাকা থাকবে, ঠিক আছে? এটা রেশিও মেথডই। এই যে 105/100 দেখছো না, এটাই 21/20, ঠিক আছে? এটাই 21/20, এটাই 21/20। তো এবার চলো নেক্সট। 20,000 টাকা, 2 বছর চক্রবৃদ্ধি সুদ এত টাকা, তো সুদের হার কত? এই যে সুদের হার বের করতে বলেছে, সুদের হার বের করার সিম্পল নিয়ম হচ্ছে, সুদের হার বের করার নিয়ম, বেস বের করতে হয়, তার সঙ্গে 100 গুণ মাইনাস 100। এখানে কোন জিনিসটা নেই? দেখো বেসটা নেই, বাকি 100 তো আমাকে জানি, এই বেসটা নেই। বেস বের করার নিয়ম কি? বেস বের করার নিয়ম হচ্ছে সুদ আসলকে আসল দিয়ে ভাগ। বলো সুদ আসল কত? আসল আর সুদ এটা যোগ করলেই তো সুদ আসল, 21,632। একে আসল দিয়ে, একে আসল দিয়ে। এবার বছর যেহেতু 2 বলেছে, তো এর পাওয়ারে 2 আনো, এর স্কোয়ারে নিয়ে আসতাম, ঠিক আছে? তো কাটাকাটি করো, প্রথমে 4 দিয়ে যাচ্ছে, এটা 4 দিয়ে কাটলে কত হবে? 4 5 20, 5,000। এটা 4 দিয়ে কাটলে 4 5 20, 4 4 16, শূন্য আসছে, 4 8 32। এখন আমি পূর্ণবর্গ সংখ্যা পাইনি, কোনো ব্যাপার না, এটাকে 5 দিয়ে তো যায় না, 4 দিয়ে যায়, 4 দিয়ে কাটো, 4 6 সরি 4 1 কে 4 10, 4 2 8, থাকছে 2 20, 4 5 20, শূন্য 1250। একে 4 দিয়ে কাটলে 4 1 কে 4 14, 4 3 12, 2 20, 4 5 20, 4 2 8। এখনো পূর্ণবর্গ সংখ্যা পাচ্ছি না, চলো 2 দিয়ে কাটো, 625, এটা পূর্ণবর্গ সংখ্যা। এটাকে 2 দিয়ে কেটে দাও, 2 6 12, 1 15, 2 7 14, 1 12, 2 6। এই দুটি পূর্ণবর্গ সংখ্যা, এই দুটি পূর্ণবর্গ সংখ্যা নয়? 76, 676 মানে কি? 26, আর 625 মানে কত? 25। এর স্কোয়ার নিয়ে চলে এলাম। তার মানে এইটা, এই যে ভেতরটা দেখতে পাচ্ছ, এটা বলছে
25 যদি আসল হয় তাহলে সুদ আসল হচ্ছে 26। এই ভেতরটা এটাই বলে 25 যদি আসল হয় সুদ আসল হচ্ছে 26। তাহলে সুদ কত? সুদ কত? 1। আসল 25, 1 সুদ, সুদ আসল হচ্ছে 26। তাহলে আমরা বলতে পারি 25-এ সুদ পাই 1, 1 সুদে কত? কে মাঝে কথা বলছে গো? এটা কাটাকাটি করলে কত হচ্ছে? 4%। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এবার এটাকে আমরা বেস বলি। তুমি যদি ফর্মুলা মনে থাকে তোমার, এই যে বেস ইন্টু 100 মাইনাস 100, এখানেও তুমি মান বসাও, দেখবে অ্যান্সার পেয়ে যাবে। দেখো 26/25 এটা হচ্ছে বেস, তার সঙ্গে 100 গুণ আর 100 বিয়োগ। 25 আর 100 কাটলে তুমি 4 পাচ্ছ, 4 26 হবে 104 মাইনাস 100 আছে, তার মানেই হচ্ছে 4%। বোঝা যাচ্ছে? তো সুদের হার বের করার নিয়ম এইভাবে করবে, খুব সহজে পেয়ে যাবে। পাওয়ারে যত বছর বলবে পাওয়ারে সেটা আসবেই, অবশ্যই আসবে, সেটা বের করতে হবে তোমাকে। ঠিক আছে, চলো নেক্সট। এ ও বি সাইকেলে চেপে যথাক্রমে 18 কিমি প্রতি ঘন্টা, 36 কিমি প্রতি ঘন্টা একই দিকে গতিশীল। কোন এক সময়ে বি এ অপেক্ষা 200 মিটার অগ্রবর্তী হলে পরবর্তী 20 সেকেন্ড পর কত হবে? দেখো 20 সেকেন্ডে কত বেশি যায় সেটা বের করতে হবে। প্রথমত বি এগিয়ে আছে, এ এখানে আছে, বি এখানে আছে, এই যে 200 মিটার ডিফারেন্স অলরেডি আছে। এবার দেখো এখনো কিন্তু বি এর গতিবেগ বেশি, এ এর গতিবেগ 18, বি এর গতিবেগ 36। তাহলে বি 1 ঘন্টায় কত বেশি যায়? 18 কিমি বেশি। বাহ, বি যায় 36, এ যায় 18, তার মানে বি 1 ঘন্টাতে 18 কিলোমিটার বেশি যায়, 18 কিলোমিটার প্রতি ঘন্টা বেশি যায়। একে সেকেন্ড করে নাও, 5/18 দিয়ে যদি তুমি গুণ করো তাহলে কি হয়? 5/18 দিয়ে গুণ করলে মিটার প্রতি সেকেন্ড হয়ে যায়। 18 কেটে যাবে, তো 5 মিটার প্রতি সেকেন্ড। 1 সেকেন্ডে 5 মিটার এগিয়ে যায়। আমাকে বলেছে 20 সেকেন্ড পর, তো 1 সেকেন্ডে 5 মিটার যদি এগোয় তাহলে 20 সেকেন্ডে কত এগোবে? 100 মিটার এগিয়ে যাবে, 100 মিটার বেশি এগিয়ে যাবে। তার মানে বি আরো 100 মিটার বেশি এগিয়ে যাবে। তাহলে এ আর মানে এ এখান থেকে যাবে ঠিক আছে, কিন্তু বি এদিকে যাবে, তো 200 মিটার গ্যাপ তো থাকবেই থাকবে, প্লাস আরো 100 মিটার গ্যাপ থেকে যাবে। ঠিক আছে, কারণ 100 মিটার বেশি যাবে ওই 20 সেকেন্ডে। ও এ যত দূরই যাক না কেন, বি কিন্তু তার থেকে 100 মিটার বেশি যাবে। ঠিক আছে, তাহলে গ্যাপ কত হয়ে যাবে? 200 গ্যাপ তো অলরেডি ছিল, আরো 100 গ্যাপ বেড়ে যাবে, তার মানে গ্যাপ হয়ে যাবে দুজনের মধ্যে 300 মিটারের। বোঝা গেল? অপশন সি হবে উত্তর। ক্লিয়ার হয়েছে? চলো next। দুটি ট্রেন প্রতিটি 200 মিটার লম্বা, সমান গতিতে বিপরীত। আচ্ছা দেখো দেখো, দুটো ট্রেনই কিন্তু সমান। যদি ট্রেন সমান এবং গতিবেগ সমান বলে দেয় তাহলে ট্রেনের গতিবেগ বের করার নিয়মই হচ্ছে এই ট্রেনের, একটা ট্রেনের যে দৈর্ঘ্য তাকে পরস্পর পার করতে যে সময় লাগে সেটা দিয়ে, আর কিচ্ছু করা দরকার নেই। কারণ যদি, হ্যাঁ ট্রেন যদি আলাদা হতো, গতিবেগ যদি আলাদা হতো, ট্রেনের দৈর্ঘ্য আলাদা গতিবেগ আলাদা, তাহলে আমরা ট্রেন দুটিকে যোগ করতাম, দিয়ে পরস্পর কত সেকেন্ডে পার করে সেটা দিয়ে বের করে তারপর দুজনের গতিবেগ আমরা পেতাম। কিন্তু যদি ট্রেনের দৈর্ঘ্য সমান গতিবেগ সমান বলে দেয় তাহলে গতিবেগ বের করার নিয়ম হচ্ছে ওই একটি ট্রেনের দৈর্ঘ্যকে ওই পরস্পর অতিক্রম করতে যে সময় লাগে সেটা দিয়ে। এইটা এত মিটার প্রতি সেকেন্ড, কিন্তু চেয়েছে আমাকে কিলোমিটার ঘন্টাতে। তাহলে কিলোমিটার ঘন্টা বলতে 18/5 দিয়ে গুণ করলে কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যায়। 18/5 দিয়ে গুণ করলে কিলোমিটার প্রতি ঘন্টা হয়, মিটার প্রতি সেকেন্ড চলে যায়। কাটাকাটি করো, দেখো 5 আর এই 10, 5 10 50, 50 দিয়ে এটা কাটলে 4, 18 4 72 কিলোমিটার প্রতি ঘন্টা। অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার? চল্লিশ মিনিটে একটি বৃত্তাকার পথ 8 পাক ঘুরতে পারা যায় যদি ওই বৃত্তের ব্যাস পূর্বে থেকে 10 গুণ করা হয়। একটা জিনিস সবসময় মনে রেখো, তিনটি জিনিস থাকে ব্যাসার্ধ এর মধ্যে, বৃত্তের মধ্যে, সেটা হচ্ছে ব্যাস, ব্যাসার্ধ আর পরিধি। ঠিক আছে, ক্ষেত্রফল আয়তন বাদ দাও। এই তিনটি যদি ব্যাস x% বেড়ে যায়
তাহলে ব্যাসার্ধ x% বাড়বে, তার মানে পরিধিও x% বাড়বে, মানে 3 সব সমান হয়, এগুলো সব সমান। যদি তোমাকে বলে কোনো বৃত্তের ব্যাসার্ধ 10% বাড়ানো হলো, তাহলে পরিধি কত বাড়বে? পরিধিও 10% বাড়বে। ব্যাস কত বাড়বে? ব্যাসও 10% বাড়বে। তো এই তিনটির মধ্যে যে কোনো একটি যদি বলা থাকে আর যে কোনো একটা যদি চাই, তো সমপরিমাণই হয়, সেম থাকে। ব্যাস বাড়লো সেটাই পরিধি, ব্যাসার্ধ বাড়বে ততটাই পরিধিও বাড়বে, বা যদি পরিধি বলে দেয় তো ততটাই ব্যাস এবং ততটাই ব্যাসার্ধ বাড়বে। ঠিক আছে, এটা মনে রাখার বিষয়। ক্ষেত্রফল বললে স্কোয়ার হয়ে যায়, ঠিক আছে, সেটা আলাদা বিষয়। এবার এখানে দেখো একটা জিনিস খেয়াল করো, এখানে ব্যাস 10 গুণ করা হয়েছে। ব্যাস যদি 10 গুণ করা হয় তো পরিধিও 10 গুণ হয়ে যাবে, হ্যাঁ কি না? ধরো এইটা ছিল পরিধি, আগে এটা ছিল, যদি ব্যাসকে 10 গুণ করো তো পরিধিও 10 গুণ হয়ে যাবে, বেড়ে যাবে সেম একই পরিমাণে। এবার আমাকে বলো 8 পাক ঘুরতে 45 মিনিট লাগে, তাহলে এক পাকে কত লাগবে? এক পাকে 5 মিনিট লাগবে, তার মানে এটাতে 5 মিনিট লেগেছে এক পাক পরিধি। এর পরিধি যদি 10 গুণ হয় তো টাইমও তো 10 গুণ লাগবে। পরিধি 10 গুণ হলে, পরিধি যদি 10 গুণ বেড়ে যায় তো টাইমও 10 গুণ লাগবে, তার মানে 50 মিনিট সময় লাগবে। অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? নেক্সট, কোন আসল চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে এত টাকা, 3 বছরে এত টাকা। এখানে দেখো সুদের হার চেয়েছে, এই যে 1 বছরের গ্যাপ, এটাই হচ্ছে সব থেকে সোজা জিনিস। 1 বছরের যদি গ্যাপ দেয় তো এটাই তো আসল, কারণ এই 2 বছর পরে যাই টাকা হোক না কেন এটাই এখন আসল, এটার উপরেই সুদ পাবে দ্বিতীয় তারপরের বছরে। দিয়ে 714 টাকা হয়েছে, সুদ আসল হয়েছে, হ্যাঁ কি না? বলে না? তাহলে বলো এই 772 টাকার উপরেই তো এই 714 টাকা হয়েছে, তাহলে কত টাকা সুদ পেয়েছে? হ্যাঁ, ভালো করে বলো। 42 টাকা তো? Okay. হ্যাঁ, তো 672 টাকাতে 42 টাকা সুদ পেয়েছে, 100 টাকায় কত? বাস, এটা করলেই তো অ্যান্সার হয়ে যায়। মনে থাকবে? কাটাকাটি করো। 42 আর 672 যাবে নিশ্চয়, কত দিয়ে যাবে? 16 দিয়ে যাবে। 100কে 16 দিয়ে ভাগ করলে হচ্ছে 6 পূর্ণ 1/4, তার মানে হচ্ছে 6.25। এটা কাটাকাটি করো তো 6.25। এটা 4 দিয়ে কাটো 4, এটা 4 দিয়ে কাটো 25, 25কে 4 দিয়ে কাটলে 6.25। অ্যান্সার হবে অপশন সি। সহজ। নেক্সট, যদি একটি বৃত্তের পরিধি 4 পাই থেকে বৃদ্ধি করে 8 পাই হয় তাহলে তার ক্ষেত্রফল কত হবে? দেখো পরিধি থেকে ক্ষেত্রফল এটা কিন্তু আলাদা। পরিধি থেকে যদি ব্যাস ব্যাসার্ধ বলতো তাহলে সহজ, একই হতো, কিন্তু এটা পরিধি থেকে ক্ষেত্রফল বলেছে। পরিধি বা ব্যাস বা ব্যাসার্ধ যাই বলুক না কেন, ঠিক আছে, এখান থেকে ক্ষেত্রফল গেলেই স্কোয়ার হয়ে যায়। এখান থেকে এটা যদি এক্স গুণ হয় এটা হবে এক্স স্কোয়ার গুণ। এবার খেয়াল করো তো 4 পাই থেকে 8 পাই দ্বিগুণ হয়েছে না? তো এটা যদি দ্বিগুণ হয় তো, না এটা যদি ডাবল হয়েছে, এটা যদি এক্স গুণ হয় এটা হবে এক্স স্কোয়ার গুণ। এটা যদি 2 গুণ হয়, এটা তো 2 গুণ নয়, হ্যাঁ এটাই দ্বিগুণ হয়েছে, এটা দ্বিগুণ যদি হয় তো এটা হবে 2 স্কোয়ার গুণ, মানে 4 গুণ হয়ে যাবে। 4 গুণ হয়ে যাবে, অপশন ডি উত্তর। নর্মালি করি যদি বুঝতে না পারো। দেখো পরিধি এটা, ক্ষেত্রফল এখান থেকে তোমাকে আবার ব্যাসার্ধ বের করে তারপর ক্ষেত্রফল বের করতে হচ্ছে। আচ্ছা, এটা যদি পরিধি হয় তাহলে অনেকটাই করতে হবে গো। চলো, পরিধি হচ্ছে 2 পাই আর, এটা হচ্ছে 4 পাই বলা আছে, তাহলে পাই আর পাই কেটে দাও, 2 দিয়ে এই 2 কেটে দাও, তাহলে 2 পাবে, তাহলে আর এর ভ্যালু হচ্ছে 2। ঠিক আছে,
আর এর ভ্যালু যদি 2 হয় তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হয় 2πr। ক্ষেত্রফল তো বের হয়ে আছে, সরি। ওকে, না পরিধি বের হয়ে আছে, ক্ষেত্রফল পাবো আপনার 2πr, সরি πr²। হ্যাঁ, ক্ষেত্রফল বের করতে হবে, কি ভুল বকছি দেখছো। ক্ষেত্রফল কি হবে এখান থেকে? ক্ষেত্রফল হবে πr²। তার মানে আমরা আর মানে হচ্ছে 2, সরি 2 স্কোয়ার, তার মানে 4π, এইটা হচ্ছে ক্ষেত্রফল। এবার দেখো, এটা যদি পরিধি হয়, এটা যদি পরিধি হয় তাহলে তোমার আর এর ভ্যালু কি হবে? আর এর ভ্যালু হবে 2πr, এটাই তো পরিধি, এটা হচ্ছে 8π। তো পাই আর পাই কাটবে, 2 এর সঙ্গে এটা কাটলে আমরা 4 পাই, তার মানে আর এর ভ্যালু হচ্ছে 4। আর এর ভ্যালু যদি 4 হয় তাহলে ক্ষেত্রফল কত হবে? πr²। πr² মানে এটা কত পাবো আমরা? 16π পাবো। এটার ক্ষেত্রফল 16π, তাহলে এটার এটা কত গুণ? 4 গুণ নয় কি? 4π 4 গুণ তো হচ্ছে 16π। কিন্তু এত শত তো করার দরকার নেই। দেখো আমাদের সরাসরি জানতে পারছি পরিধি দ্বিগুণ হয়েছে। পরিধি যদি দ্বিগুণ হয় ক্ষেত্রফল 2 স্কোয়ার গুণ হবে। 2 স্কোয়ার মানে 4 গুণ হবে। ঠিক আছে, এটুকু করলেই হয়ে যায়। অপশন ডি উত্তর। চলো নেক্সট। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া আছে, তার পরিসীমা এবং ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে, তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ কত? বাহ, খুব সুন্দর প্রশ্ন। দেখো, দৈর্ঘ্য 3x আর প্রস্থ 2x, এটা বলা আছে অনুপাতে। এখান থেকে আমরা দুটো জিনিস পাই, পরিসীমা পাই। পরিসীমা কি হবে? 2 ইন্টু এই দুটি যোগ মানে 5x, এটা অনুপাত। এর ক্ষেত্রফল কি পাই? এর ক্ষেত্রফল এই দুটি গুণ 2x ইন্টু 3x। এই যে দুটি অনুপাত, এটা বলা আছে কত? 5:9, এটা বলা আছে। খেয়াল করো, এদিকে একটা x, এদিকে একটা x কাটা যায়, এদিকে 2, এদিকে 2 কেটে দিতে পারি, তাহলে এটা থাকছে এখানে শুধু 5 বাই এখানে থাকছে 3x সমান সমান এদিকটা হচ্ছে 5/9। দেখো 5 উপরে উপরে কেটে দাও, নিচের 3-এর সঙ্গে 9 কেটে দাও, 3 পাবে। উপরে সেম আছে মানে এই দুটি সেম হবে, x এর ভ্যালু হবে 3। এবার বলো x এর ভ্যালু যদি 3 হয় তাহলে প্রস্থ কত? প্রস্থ ছিল 2x, তার মানে 2 ইন্টু 3 অর্থাৎ 6। কারো কোনো কনফিউশন আছে? চলো আর একটা অঙ্ক করাবো, লাস্ট অঙ্ক, শেষ অঙ্ক। বলা হয়েছে কিছু একটি পরীক্ষায় কিছু ছাত্রছাত্রী গড় নম্বর 52, তাদের মধ্যে, আচ্ছা একটা করাবো, এই 26 নম্বর এটা, এটা 27 নম্বর আছে, এটা 28 নম্বর, এটা 3টে অঙ্ক আছে, বলো কোনটা করাবো? 26, 27, 28 কোনটা করাবো? একটা বলো তাড়াতাড়ি। হ্যাঁ, ওটা 4 নিয়ে নেবে, অবশ্যই 4 নিয়ে নেবে, ওরকমই আসবে। 26টাই করাবো, তবে দেখো 26টা। একটি পরীক্ষায় কিছু ছাত্রছাত্রী প্রাপ্তির নম্বর গড় 52, তাদের মধ্যে 20% মেধাবী ছাত্র গড় 80, আর 25% নিম্ন মেধাবী, তাদের কত 31, আর বাকি 55 ছাত্রছাত্রীর গড় নম্বর পেয়েছে। ছাত্রীর গড়ে কত নম্বর পেয়েছে, বাকিটা 55 কত গড়ে সেটা বের করতে হবে। প্রথমত 100 জন যদি ছাত্র ধরো তাহলে গড় হচ্ছে 52, তো টোটাল যদি তোমরা দেখো, টোটাল ছাত্রছাত্রীর টোটাল হবে 5200, এটা টোটাল। এবার দুটো সেকশন তোমার আছে, একটা হচ্ছে 20% ছাত্রছাত্রী মানে 20 জন হবে, এদের 80 করে গড়, তার মানে টোটাল হবে 8×2 1600। আর একটা আছে 25% মানে 25 জন, 31 করে গড়, 31 দিয়ে গুণ করে দাও, 25 1 কে 25, হাতে 2 থাকে, 25 3 75, আর 2 77, এটা। তাহলে এখানে 45 জনের টোটাল কত হচ্ছে? 5 7 3 2 23 75, এটা বিয়োগ করে দাও এখান থেকে। 100 জন থেকে এই 45 জন বিয়োগ করে দাও, 23 75, তাহলে বাকি 55 জনের পড়ে থাকবে। 55 জনের কত পড়ে থাকবে? 5 2 8, আর এখানে হবে 2, 28 25 পড়ে আছে।
তো 55 জনের যে টোটাল 28-25 হয়, তাহলে গড়ে কত? তো 28-25 কে 55 দিয়ে ভাগ। প্রথমত 5 দিয়ে কাটো 11, এটা 5 দিয়ে কাটলে 5-5-25, 3-32, 5-6-30, 5-5-25, 11 দিয়ে যদি কাটো 11-5-55, 1-15, 11-11 দশমিক 51 দশমিক সামথিং আসবে, মানে অপশন সি হবে। ওই হলো আর কি, ঠিক আছে। 36 আছে তো রাউন্ড ফিগারে ধরেছে 51.4, ওটাই অ্যান্সার, ঠিক আছে। অনেক বড়ই করতে হবে, কিছু করার নেই, 6 বার গুণ করতে হবে। হ্যাঁ, কিছু করার নেই। এই এই ধরনের এই ধরনের অঙ্কের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে 6 বার আছে, মানে 6টি। হ্যাঁ, 6টি শূন্য যেখানে আছে সেটাই অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে, অপশন এ উত্তর হবে। কারণ এই যে ডেটাটা দেওয়া আছে, 6টা 11 দিয়ে কাটলে এটা কেটে যাবে, 6টা 11 দিয়ে কাটলে কেটে যাবে, ওইভাবেই দেওয়া থাকে, ঠিক আছে। এ 2-3 অঙ্ক বাড়িতে করে নিও, আর করাচ্ছি না। Okay. হ্যাঁ, টোটাল ডিস্টেন্সকে টোটাল টাইম দিয়ে ভাগ। বল।